আজ আমি তোমাদেরকে পড়াতে যাচ্ছি এপিজে আব্দুল কালামের দ্বারা লেখা তার আত্মজীবনীমূলক রচনা স্ট্রং রুটস। এই রচনাটি উচ্চ মাধ্যমিকের ইংরেজি সিলেবাসের গদ্যের মধ্যে দ্বিতীয় অধ্যায়। এই গদ্যটি শুরু করার আগে আমরা জেনে নিই লেখকের পরিচিতি এবং এই গদ্যটির সংক্ষিপ্ত ধারণা। আবুল পাকির জাইনুল আবদিন আব্দুল কালাম, এপিজে আব্দুল কালামের সম্পূর্ণ নাম। তিনি 1931-এ জন্মগ্রহণ করেছিলেন এবং 2015-তে ওনার মৃত্যু হয়। ওয়াজ ওয়ান অফ দি পায়োনিয়ার্স অফ এরোস্পেস ইঞ্জিনিয়ারিং ইন ইন্ডিয়া। তিনি ছিলেন ভারতবর্ষের এরোস্পেস ইঞ্জিনিয়ারিং এর যারা প্রবক্তা ছিলেন তাদের মধ্যে তিনি একজন। ফর এ মেজর পার্ট অফ হিজ লাইফ, তার জীবনের একটি বড় অংশ, হি ওয়ার্কড এজ এ সায়েন্টিস্ট ইন ইন্ডিয়ান স্পেস প্রোগ্রামস। ইন্ডিয়ান স্পেস প্রোগ্রামের সায়েন্টিস্ট হিসেবে তিনি কাজ করেছিলেন। তার জীবনের একটি বড় অংশ তিনি ইন্ডিয়ান স্পেস প্রোগ্রামগুলির সায়েন্টিস্ট হিসেবে কাজ করেছিলেন। সাম অফ হিজ ফেমাস ওয়ার্কস আর ইন্ডিয়া 2020। তার কিছু বিখ্যাত লেখাগুলির মধ্যে আছে ইন্ডিয়া 2020, ইগনিটেড মাইন্ডস, উইংস অফ ফায়ার। এইসব রচনাগুলি তার কিছু বিখ্যাত লেখাগুলির মধ্যে আছে। হি ওয়াজ দি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ফ্রম 2000 to 2007। তিনি ভারতবর্ষের রাষ্ট্রপতিও ছিলেন 2002 থেকে 2007 সাল পর্যন্ত। এবার পাঠ পরিচিতি। স্ট্রং রুটস ইজ অ্যান এক্সট্রাক্ট। এই স্ট্রং রুটস গদ্যটি, যেটি আমাদের উচ্চ মাধ্যমিকের সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে, ইজ অ্যান এক্সট্রাক্ট, এটি একটি অংশ ফ্রম ডক্টর কালামস অটোবায়োগ্রাফি। ডক্টর কালামের আত্মজীবনীর একটি অংশ। আত্মজীবনীটির শিরোনাম হচ্ছে উইংস অফ ফায়ার। ইন দিস এক্সট্রাক্ট, এই অংশের, হি টকস অ্যাবাউট, কালাম এখানে বলেছেন অ্যাবাউট হিজ চাইল্ডহুড, তার শৈশবের কথা, ইন হিজ হোম টাউন, তার ঘরোয়া শহরে তার শৈশবটা কিভাবে কেটেছিল সেই বিষয়ে তিনি বলেছেন। অ্যাকচুয়ালি এই অংশটা, যেটা আমাদের উচ্চ মাধ্যমিকের সিলেবাসে অন্তর্ভুক্ত করা আছে, এই অংশটি কালামের আত্মজীবনী উইংস অফ ফায়ারের একেবারেই শুরুর অংশ। একদম প্রথম পর্যায়ের লেখা এটা, একদম শুরুটা, একদম বিগিনিং লেখা এটা, উইংস অফ ফায়ার। সেই অংশে লেখকের তার শৈশব আলোচনা, দ্য পিস প্রেজেন্টস, এই অংশটি উপস্থাপন করে এ ডিলাইটফুল স্কেচ অফ দ্য অথার্স আর্লি লাইফ, লেখকের পূর্ব জীবনের একটি ডিলাইটফুল স্কেচ উপস্থাপন করে থাকে। অ্যান্ড দ্য ডেভেলপমেন্ট অফ হিজ স্পিরিচুয়াল গ্রোথ, এবং লেখকের আধ্যাত্মিক বৃদ্ধির যে বিকাশ, সেটারও একটা সুন্দর একটা আলোচনায় উপস্থাপন করে থাকে এই অংশটি। তাহলে এবার মূল পাঠটি শুরু করা যায়। I was born into a middle-class Tamil family in the island town of Rameswaram in the erstwhile Madras state. আমি জন্মগ্রহণ করেছিলাম into a middle-class Tamil family, তামিল পরিবারের, মধ্যম শ্রেণী একটি তামিল পরিবারে আমার জন্মগ্রহণ হয়েছিল। in the island town of রামেশ্বরমের একটি দ্বীপপুঞ্জ শহরে, in the erstwhile Madras state, পূর্বের মাদ্রাস রাজ্য, পূর্বের মাদ্রাস রাজ্যের অন্তর্ভুক্ত রামেশ্বরম নামক একটি দ্বীপপুঞ্জ শহরে তামিল পরিবারে, মধ্যম শ্রেণীর তামিল পরিবারে আমার জন্মগ্রহণ হয়েছিল। My father, আমার বাবা জয়নুল আবদিন had neither much formal education nor much wealth. আমার বাবা জয়নুল আবদিন, উনার বেশি প্রথাগত শিক্ষা ছিল না। নিদার মাচ ফর্মাল মানে প্রথাগত শিক্ষা, উনার
অনেক বেশি প্রথাগত শিক্ষা ছিল না, নর মাচ ওয়েলথ, না অনেক বেশি সম্পদ ছিল। ডেসপাইট দিজ অ্যাডভান্টেজেস, এই সব অসুবিধাগুলো থাকা সত্ত্বেও, হি পজেসড এ গ্রেট ইনেট উইজডম, তার মধ্যে বিরাট সহজাত বিবেক ছিল, অ্যান্ড এ ট্রু জেনারোসিটি অফ স্পিরিট, আর তিনি ছিলেন উদার মনোভাব সম্পন্ন। যদিও আমার বাবা জয়নুল আবদিনের প্রথাগত শিক্ষা বেশি ছিল না, তার বেশি সম্পদও ছিল না, এগুলো অসুবিধা থাকা সত্ত্বেও উনার মধ্যে ছিল অনেক বেশি সহজাত বিবেক এবং সঠিক অর্থের উদার মনোভাব সম্পন্ন সত্যিকারের উদার মনোভাব সম্পন্ন একজন ব্যক্তিত্ব ছিলেন তিনি। হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট, তার একজন আদর্শ জোড়া ছিল। ইন মাই মাদার, আমার মায়ের মধ্যে তিনি একটি আদর্শ জোড়া খুঁজে পেয়েছিলেন, আমার মা, যার নাম আশিয়ামা। আই ডু নট রিকল দি একজাক্ট নাম্বার অফ পিপল, আমি স্মরণ করে উঠতে পারি না একজাক্ট মানে একদম সঠিক সংখ্যাটি, অফ পিপল মানে লোকেদের, সি ফেড এভরিডে, আমার মা যাদেরকে প্রত্যেকদিন খাওয়াতেন। তার মানে কালামের বাবা মায়েরা ছিলেন উদার, তাদের বাড়িতে প্রত্যেক দিন অনেক সংখ্যক লোকেরা, বহিরাগত লোকেরা এসে খাবার খেত। যদিও তাদের অনেক বেশি সম্পদ ছিল না, তবে তারা উদার মনোভাব সম্পন্ন থাকার কারণ তারা অনেক বহিরাগতদেরকে প্রত্যেকদিন বাড়িতে খাবার খাওয়াতেন। কালাম ছোটবেলায় এগুলো দেখেছিলেন, কিন্তু আজ তিনি মনে করতে পারছেন না। আই ডু নট রিকল দি একজাক্ট নাম্বার অফ পিপল, আজ তিনি স্মরণ করতে পারছেন না সঠিক সংখ্যাটি সেই সব লোকেদের। সি ফেড এভরিডে, তার মা যাদেরকে প্রত্যেকদিন খাওয়াতেন। বাট আই এম কোয়াইট সার্টেন, কিন্তু আমি একেবারেই নিশ্চিত, দ্যাট ফার মোর আউটসাইডার্স এট উইথ আস, অনেক বেশি বহিরাগতরা আমাদের সাথে খাবার খেতেন, দ্যান অল দ্য মেম্বার্স অফ আওয়ার ওন ফ্যামিলি, আমাদের পরিবারের সমস্ত সদস্যদেরকে একসাথে করে নিয়ে যে সংখ্যাটি দাঁড়ায়, তার তুলনায় অনেক বেশি বহিরাগতরা আমাদের সাথে খাবার খেতেন। দেন অল দ্য মেম্বার্স অফ আওয়ার ওন ফ্যামিলি পুট টুগেদার, আমাদের পরিবারের সমস্ত সদস্যদেরকে সমবেত করে যে সংখ্যাটি দাঁড়ায়, তার তুলনায় অনেক বেশি বহিরাগতরা আমাদের সাথে খাবার খেতেন। আই এম কোয়াইট সার্টেন, আমি একেবারেই নিশ্চিত। মাই parents were widely regarded as an ideal couple. আমার বাবা মা বিরাটভাবে পরিচিত ছিলেন একজন আদর্শ জোড়া হিসেবে। My mother's lineage was the more distinguished. আমার মায়ের যে আছে বংশ ছিল অনেক বেশি পৃথক সম্পন্ন বাবার তুলনায়। ওয়ান অফ হার ফরবিয়ার্স, আমার মায়ের পূর্বপুরুষদের মধ্যে একজন, ফরবিয়ার্স মানে পূর্বপুরুষ, হ্যাভিং বিন বেস্টোড দি টাইটেল অফ বাহাদুর বাই দি ব্রিটিশ, ইংরেজ সরকারের দ্বারা বাহাদুর উপাধির দ্বারা সম্মানিত হয়েছিলেন আমার মায়ের বংশধর পূর্বপুরুষদের মধ্যে একজন। সেই অর্থে আমার মায়ের যে লাইনিয়েজ মানে বংশ, ওয়াজ মোর ডিস্টিংগুইশড, অনেক বেশি পৃথক সম্পন্ন ছিল সাধারণ লোকের তুলনায়। ওয়ান অফ আর ফরবিয়ার্স, কারণ আমার মায়ের পূর্বপুরুষদের মধ্যে একজন, হ্যাভিং বিন বেস্টোড, তাকে সম্মান জানানো হয়েছিল, দ্য টাইটেল অফ বাহাদুর বাই দি ব্রিটিশ, ইংরেজ সরকারের দ্বারা, বাহাদুর শিরোনামের দ্বারা, বাহাদুর টাইটেলের দ্বারা। আমরা জানি ব্রিটিশদের সময় ভারতীয়দেরকে যেই সব উপাধিগুলি দেওয়া হতো, তাদের মধ্যে সব থেকে বড় উপাধি ছিল রায় বাহাদুর। এই রায় বাহাদুর উপাধি কালামের মায়ের বংশের মধ্যে, তার পূর্বপুরুষদের মধ্যে একজন এই উপাধি ইংরেজ সরকারের দ্বারা পেয়েছিলেন। সেই অর্থে তার মায়ের বংশ ছিল খুবই আলাদা সম্পন্ন অন্যান্যদের তুলনায়। আই ওয়াজ ওয়ান অফ মেনি চিলড্রেন, আমার মা বাবার অনেকগুলি সন্তান ছিল, সেই সন্তানগুলির মধ্যে আমি একজন ছিলাম। এ শর্ট বয়, আমি একটু বেটে ছিলাম, উইথ রাদার আনডিস্টিংগুইশড লুকস, মানে অন্যদের তুলনায় আমি দেখতে ছিলাম না পৃথক সম্পন্ন, তার মানে আমি দেখতে খুব সুন্দর ছিলাম না। বর্ন টু টল অ্যান্ড হ্যান্ডসাম প্যারেন্টস, যদিও আমার জন্ম হয়েছিল
এমন বাবা মায়ের কাছ থেকে, যে বাবা মা ছিল লম্বা এবং সুন্দর, তবুও আমি বাবা মায়ের সেই দুটি দুটোর মধ্যে একটিও আমি পাইনি। আমি মা বাবার মতো লম্বা ছিলাম না, বেটে ছিলাম, মা বাবার মতো আমি হ্যান্ডসাম ছিলাম না, কারণ আমার ছিল আনডিস্টিংগুইশড লুকস। এমন লুক ছিল না যেটাকে ডিস্টিংগুইশড করা যায়, যাকে আলাদা করা যায়। উই লিভ ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস, আমরা আমাদের পূর্বপুরুষদের বাড়িতে বাস করতাম, হুইচ ওয়াজ বিল্ট ইন দি মিডল অফ দি 19th সেঞ্চুরি, যেই বাড়িটি তৈরি করা হয়েছিল ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি, যে বাড়িটি তৈরি হয়েছিল। ইট ওয়াজ এ ফেয়ারলি লার্জ পুক্কা হাউস, এই বাড়িটি ছিল পরিষ্কার পরিচ্ছন্ন একটি বড় পাকা বাড়ি, মেড অফ লাইমস্টোন মানে চুনা পাথর দিয়ে তৈরি, অ্যান্ড ব্রিক ইট দিয়ে তৈরি, অন দ্য মস্ক স্ট্রিট ইন রামেশ্বরমের মস্ক স্ট্রিটে আমাদের বাড়িটি অবস্থিত ছিল। মাই অস্টিয়ার ফাদার, আমার বাবা ছিলেন খুবই কঠোর। অস্টিয়ার মিন্স কঠোর। আমার কঠোর বাবা ইউজ টু অ্যাভয়েড, তিনি বর্জন করতেন, অল ইন এসেন্সিয়াল কমফোর্টস, সমস্ত ধরনের অপ্রয়োজনীয় আরাম, অ্যান্ড লাক্সারিস বা বিলাসিতা। হাওয়েভার, যাই হোক, অল নেসেসিটিস ওয়ার প্রোভাইডেড ফর, সমস্ত ধরনের চাহিদাগুলো পূরণ করা হতো, ইন টার্মস অফ ফুড, মেডিসিন অর ক্লথিং, খাওয়া, ঔষধ এবং কাপড় সংক্রান্ত সমস্ত ধরনের চাহিদাগুলো আমাদেরকে পূরণ করা হতো। ইনফ্যাক্ট সত্যি, আমি বলবোই, মাইন ওয়াজ এ ভেরি সিকিউর চাইল্ডহুড, আমার শৈশবটা ছিল খুবই নিরাপদ, ম্যাটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি, পার্থিবজনিতভাবে এবং আবেগজনিতভাবে, উভয় অর্থেই আমার শৈশবটা ছিল একেবারেই নিরাপদ বা খুবই নিরাপদ ছিল। আই নর্মালি অ্যাট উইথ মাই মাদার, আমি সাধারণত খাবার খেতাম আমার মায়ের সাথে, সিটিং অন দি ফ্লোর অফ দি কিচেন, রান্নাঘরের মেঝের উপর বসে। সি উড প্লেস এ বানানা লিভ বিফোর মি, আমার মা আমার সামনে একটি কলা পাতা রেখে দিতেন, অন হুইচ সি দেন লেডালড রাইস অ্যান্ড অ্যারোমেটিক সাম্বার, সেই কলা পাতার উপর তখন তিনি পরিবেশন করতেন ভাত, রাইস মিন্স ভাত, চাল, অ্যান্ড অ্যারোমেটিক সাম্বার, এবং সুগন্ধিত ডাল, সাম্বার মানে ডাল, সুগন্ধিত ডাল, এ ভ্যারাইটি অফ শার্প, বিভিন্ন ধরনের শার্প মানে তীক্ষ্ণ, হোমমেড ঘরোয়া তৈরি, পিকাল আচার, অ্যান্ড এ ডেলপ অফ ফ্রেশ কোকোনাট চাটনি, এবং তাজা নারিকেলের চাটনির একদলা তাজা নারিকেলের চাটনি। দ্য শিবা টেম্পল, শিব মন্দির, হুইচ মেড রামেশ্বরম সো ফেমাস টু পিলগ্রিমস, যে শিব মন্দিরটি রামেশ্বরমকে অনেক বেশি বিখ্যাত করে তুলেছিল টু পিলগ্রিমস, তীর্থযাত্রীদের কাছে, যে শিব মন্দিরটি রামেশ্বরমে অবস্থিত, যেটি তীর্থযাত্রীদের কাছে রামেশ্বরমকে অনেক বেশি বিখ্যাত করে তুলেছিল। অ্যাবাউট 10 মিনিট ওয়াক ফ্রম আওয়ার হাউস, আমাদের বাড়ি থেকে প্রায় 10 মিনিটের পায়ের হাঁটা পথ ছিল। তার মানে কালামের বাড়ি রামেশ্বরমের শিব মন্দিরের অনেক কাছেই ছিল। আবার লোকালিটি ওয়াজ প্রিডোমিনান্টলি মুসলিম, আমাদের যে জায়গাটা ছিল, যে এলাকাটা ছিল, ওয়াজ প্রিডোমিনান্টলি মুসলিম, সেখানে মুসলিম অধ্যুষিত এলাকা ছিল। আমাদের এলাকাটি ছিল মুসলিম অধ্যুষিত, বাট দেয়ার ওয়ার কোয়াইট এ লট নাম্বার অফ হিন্দু ফ্যামিলিজ, তবে সেখানে অনেক হিন্দু পরিবারেরা ছিলেন, লিভিং অ্যামিকেবলি উইথ দেয়ার মুসলিম নেইবার্স, তাদের মুসলিম প্রতিবেশীদের সাথে উদার সম্পন্নভাবে বাস করতেন। যদিও আমাদের এলাকা ছিল মুসলিম অধ্যুষিত, তবুও সেখানে অনেক হিন্দু পরিবারেরা ছিলেন যারা মুসলিম প্রতিবেশীদের সাথে উদার সম্পন্নভাবেই বাস করতেন। দেয়ার ওয়াজ এ ভেরি ওল্ড মস্ক, সেখানে ছিল একটি পুরনো মসজিদ, ইন আওয়ার লোকালিটি, আমাদের এলাকায়। when father would take me for evening prayers, where যেখানে আমার বাবা আমাকে নিয়ে যেতেন সন্ধ্যার প্রার্থনার জন্য, where father would take me for evening prayers, I had not the faintest idea of the meaning of the Arabic prayers chanted. I had not the faintest idea. বাবা সন্ধ্যায় আমাকে সন্ধ্যা প্রার্থনার জন্য সেই মসজিদে নিয়ে যেতেন, আমি নামাজ পড়তে নিয়ে যেতেন সন্ধ্যায়। আই হ্যাড নট দি ফ্যান্টেস্ট আইডিয়া অফ দি মিনিং অফ দি অ্যারাবিক প্রেয়ার্স, এই অ্যারাবিক যে নামাজটা পড়া হতো, অ্যারাবিক
প্রার্থনা পড়া হতো, চান্টেড, সেই বিষয়ে আমার ক্ষীণ ধারণা ছিল না। স্বাভাবিক, তিনি ছোট ছিলেন, তখন অ্যারাবিক ভাষার সাথে তার ওনার পরিচয় ছিল, কালামের পরিচয় ছিল না, সেজন্যই তিনি বুঝতে পারতেন না এই অ্যারাবিক প্রেয়ার্স গুলির অর্থ কি, মানে এই নামাজগুলির অর্থ কি। বাট আই ওয়াজ টোটালি কনভিন্সড, কিন্তু আমি সম্পূর্ণভাবে কনভিন্সড ছিলাম, মানে বিশ্বস্ত ছিলাম, দ্যাট দে রিচড গড, যে সেই প্রার্থনাগুলি ঈশ্বরের কাছে পৌঁছায়। হোয়েন মাই, মানে এই প্রার্থনাগুলি সরাসরি ঈশ্বরের কাছে যাচ্ছে। হোয়েন মাই ফাদার কেম আউট অফ দি মস্ক, যখন আমার বাবা মসজিদ থেকে বেরিয়ে আসতেন, আফটার দি প্রেয়ার্স, প্রার্থনা করার পর, পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ান্স, বিভিন্ন ধর্মের লোকেরা, উড বি সিটিং আউটসাইড, তারা বাইরে বসে থাকতো, ওয়েটিং ফর হিম, তার অপেক্ষারত অবস্থায়। মেনি অফ দেম অফার্ড বাউলস অফ ওয়াটার, অনেকে বাবার কাছে যে আছে জলের পাত্র সামনে এগিয়ে দিতেন, টু মাই ফাদার, আমার বাবার কাছে, হু উড ডিপ হিজ ফিঙ্গার টিপস, বাবা তখন কি করতেন, তার আঙ্গুলের যে আছে প্রান্তটা সেই জলের পাত্রে তিনি ডুবিয়ে দিতেন, ইন দ্যাম অ্যান্ড সে প্রেয়ার, এবং একটি প্রার্থনা করতেন, মানে না তখন মন্ত্র পড়তেন। দিস ওয়াটার ওয়াজ দেন ক্যারিড হোম ফর ইনভ্যালিডস, তারপরে সেই জলটি বাড়িতে নিয়ে যাওয়া হতো শারীরিক প্রতিবন্ধীদের জন্য। আই অলসো রিমেম্বার পিপল ভিজিটিং আওয়ার হোম, আমার আরো স্মরণ হয় লোকেদেরকে যারা আমাদের বাড়িতে আসতো, টু অফার থ্যাঙ্কস, ধন্যবাদ জানাতে, আফটার বিং কিওর্ড, সুস্থ হয়ে যাওয়ার পর। ফাদার অলওয়েজ স্মাইল্ড, বাবা সবসময় হাসতেন, অ্যান্ড আস্কড দেম টু থ্যাঙ্ক আল্লাহ দ্য মার্সিফুল, বাবা তাদেরকে বলতেন যে ধন্যবাদ জানাও আল্লাহকে, ঈশ্বরকে, দ্য মার্সিফুল, যিনি আছেন দয়াবান, তাকে তোমরা ধন্যবাদ জানাও, বাবা হেসে বলতেন। তার মানে এই সমস্ত কৃতিত্ব তিনি নিজের উপর নিতেন না, তিনি তখন সেই সব লোকেদেরকে বলতেন আমাকে ধন্যবাদ না জানিয়ে তিনি হেসে বলতেন যে তুমি ঈশ্বর বা আল্লাহকে সেই ধন্যবাদটা জানাও, যিনি হচ্ছেন সমস্ত কিছু, যিনি হচ্ছেন দয়াবান, যার উদারতার জন্যই, যার দয়াশীলতার জন্যই এই সব শারীরিক প্রতিবন্ধীরা সুস্থ হয়েছে। সেজন্য এই সব সমস্ত কৃতিত্বর জন্য একমাত্র অধিকারী সে আল্লাহ, দ্য মার্সিফুল, যিনি আছেন দয়াবান। দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল, রামেশ্বরম মন্দিরের যে সব থেকে বড় পুরোহিত ছিলেন, তার নাম ছিল পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী, পক্ষী লক্ষণ শাস্ত্রী, পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী, তিনি ছিলেন রামেশ্বরম টেম্পলের সব থেকে বড় পুরোহিত। ওয়াজ এ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাই ফাদার্স, আমার বাবার খুব কাছের বন্ধু ছিলেন। ওয়ান অফ দ্য মোস্ট ভিভিড মেমোরিজ অফ মাই আর্লি চাইল্ডহুড ইজ অফ দ্য টু মেন, আমার শৈশবের যে সব স্পষ্ট স্মৃতিগুলি আছে, সেই সব স্পষ্ট স্মৃতিগুলির মধ্যে একটি, ইজ অফ দি টু মেন, এই দুইজন ব্যক্তিকে নিয়ে, ইজ ইন ট্র্যাডিশনাল অ্যাটায়ার, এই দুইজনের ব্যক্তির মধ্যে প্রত্যেকেই তাদের পরম্পরাগত পোশাক পরে, অ্যাটায়ার মানে পোশাক, পরিধান, তাদের পরম্পরাগত পোশাক পরে ডিসকাসিং স্পিরিচুয়াল ম্যাটার্স, তারা আধ্যাত্মিক বিষয়ে আলোচনা করতেন। তার মানে রামেশ্বরম টেম্পলের যিনি ছিলেন সব থেকে বড় পুরোহিত পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী, তার সাথে কালামের বাবা মাঝে মধ্যেই একসাথে বসে বিভিন্ন আধ্যাত্মিক বিষয়ে আলোচনা করতেন। সেই জিনিসটি লক্ষ্য করেছিলেন কালাম, সেই বিষয়ে এখানে উল্লেখ করেছেন। When I was old enough to ask questions, যখন আমার পর্যাপ্ত বয়স হয়ে গেল প্রশ্ন করার মতো, I asked my father, আমি আমার বাবাকে জিজ্ঞেস করলাম, about the relevance of prayer, এই প্রার্থনার প্রাসঙ্গিকতার ব্যাপারে। ছোটবেলায় আমরা একটু আগেই পড়লাম যে ছোটবেলায় কালাম বুঝতে পারতেন না এই সব অ্যারাবিক প্রেয়ার্সগুলি, নামাজগুলির অর্থ, কারণ কি তখন কালামের অ্যারাবিক ভাষার সাথে পরিচয় হয়নি। যখন খানিকটা তিনি বড় হয়ে গেলেন, পর্যাপ্ত বয়স হয়ে গেল তার, তখন তিনি কালাম নিজের বাবাকে প্রশ্ন করলেন, when I was old enough to ask questions, I asked my father, আমি আমার বাবাকে জিজ্ঞেস করলাম, about the relevance of prayer, প্রার্থনার প্রাসঙ্গিকতার ব্যাপারে। My father told me, আমার বাবা আমাকে বললেন, there was nothing mysterious, কোনো রহস্যময়ী কিছু ব্যাপার নেই, about prayer, প্রার্থনাগুলি নিয়ে, rather prayer made possible a communion of the spirit between people, অন্যদিকে এই প্রার্থনা কি করে, সম্ভবপর করে তোলে, এ কমিউনিয়ন মানে একটি মিলনের, অফ দ্য স্পিরিট বিটুইন পিপল, লোকেদের মধ্যে, মানুষের মধ্যে যে আছে আত্মিক মিলনের একটা সম্ভাবনা তৈরি করে এই প্রার্থনা। when you pray, he said, তিনি বললেন, যখন তুমি প্রার্থনা করো,
যখন তুমি প্রার্থনা করো, তিনি বললেন when you pray, যখন তুমি প্রার্থনা করো, you transcend your body, তখন তুমি তোমার শরীরটাকে অতিক্রম করে যাও and become a part of the cosmos, আর এই বিশ্ব ব্রহ্মাণ্ডের একটি অংশ হয়ে দাঁড়াও, which knows no division of wealth, যে বিশ্ব ব্রহ্মাণ্ড জানে না সম্পদের কোনো বিভেদ, এজ বয়সগত কোনো বিভেদ, বয়সজনিত কোনো বিভেদ, সম্পদজনিত কোনো বিভেদ, কাস্ট অর ক্রিড, বর্ণ বা জাতিজনিত কোনো বিভেদ যে বিশ্ব ব্রহ্মাণ্ড জানে না, সেই বিশ্ব ব্রহ্মাণ্ডের তুমি অংশ হয়ে ওঠো। My father could convey complex spiritual concepts in very simple down to earth Tamil. আমার বাবা could convey complex spiritual concepts, জটিল আধ্যাত্মিক ধারণাগুলিকে বহন করতে পারতেন বা ধারণাগুলিকে স্পষ্ট করতে পারতেন in very simple down to earth Tamil, খুবই সহজ এবং মাটির ভাষা তামিলের মধ্যে, তামিল ভাষার মধ্যে দিয়ে। He once told me, তিনি একদা আমাকে বললেন, in his own time, তার নিজের সময়, in his own place, তার নিজের জায়গায়, in what he really is, তিনি বাস্তবে কি আছেন, and in the stage he has reached, আর যে পর্যায়ে তিনি চলে এসেছেন, good or bad, সেটা ভালো হোক বা মন্দ হোক, every human being is a specific element, প্রত্যেকটা মানুষ আছে একটি নির্দিষ্ট উপাদান within the whole of the manifest divine being, এই সামগ্রিক এই ঐশ্বরিক সত্তার মধ্যে প্রত্যেকটা মানুষের একটি নির্দিষ্ট অবস্থান আছে। সো হোয়াই হি অ্যাফ্রেড অফ ডিফিকাল্টিজ, সেজন্য মানুষ কেন ভীত হয়ে ওঠে ডিফিকাল্টিজ সমস্যাগুলিকে নিয়ে, সাফারিংস অ্যান্ড প্রবলেমস গুলোকে নিয়ে, কষ্টগুলিকে নিয়ে, সমস্যাগুলিকে নিয়ে কেন মানুষ ভীত হয়ে ওঠে। when troubles come, যখন সমস্যা আসে, try to understand the relevance of your sufferings, তখন বোঝা উচিত সেই কষ্টের যে আছে প্রাসঙ্গিকতাকে। অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন, বাবা বলতেন প্রতিকূল পরিস্থিতি সর্বদাই উপস্থাপন করে সুযোগ ফর ইন্ট্রোস্পেকশন, মানে ইন্ট্রোস্পেকশন মানে হচ্ছে যে আত্মচিন্তন। প্রতিকূল পরিস্থিতি সর্বদাই আত্মচিন্তনের সুযোগটা উপস্থাপন করে তোলে, সেজন্য যখনই সমস্যা আসে মানুষকে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, মানুষকে বোঝা উচিত দ্য রেলিভেন্স অফ ইউর সাফারিংস, তাদের কষ্টের প্রাসঙ্গিকতাকে। হোয়াই ডোন্ট ইউ সে দিস টু দ্য পিপল হু কাম টু ইউ ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস, আই আস্কড মাই ফাদার, আমি আমার বাবাকে জিজ্ঞেস করলাম কেন আপনি এই কথাটা বলেন না টু দ্য পিপল, সেই সব লোকেদেরকে, হু কাম টু ইউ ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস, যারা আপনার কাছে সাহায্যের জন্য আসে, যারা আপনার কাছে উপদেশের জন্য আসে, আপনি তাদেরকে এই কথাগুলি কেন বলেন না। হি পুট হিজ হ্যান্ডস অন মাই শোল্ডার্স, তখন এই কথাগুলি শুনে আমার বাবা নিজে আমার কাঁধের উপর নিজের হাত রাখলেন এবং লুকড স্ট্রেট ইনটু মাই আইস, এবং সোজা আমার চোখের দিকে তাকিয়ে থাকলেন। ফর কোয়াইট সাম টাইম হি সেড নাথিং, কিছুক্ষণের জন্য তিনি কিছুই বললেন না, এজ ইফ যেন, এজ ইফ মানে যেন, ফর কোয়াইট সাম টাইম হি সেড নাথিং, খানিকক্ষণের জন্য তিনি কিছুই বললেন না, এজ ইফ যেন হি ওয়াজ জাজিং মাই ক্যাপাসিটি টু কম্প্রিহেন্ড, যেন মনে হচ্ছিল যে তিনি জাজ করছেন, বিচার করছেন আমার সামর্থ্যটা, টু কম্প্রিহেন্ড মানে বুঝে ওঠার আমার সামর্থ্যটাকে আমার বাবা জাজ করছেন, বিচার করে নিচ্ছেন, যে টু কম্প্রিহেন্ড হিজ ওয়ার্ডস, যে তার কথাগুলি আমি কতটা বুঝতে পারি। দেন হি আনসার্ড ইন এ লো ডিপ ভয়েস, তারপর তিনি উত্তর দিলেন হালকা এবং গভীর কণ্ঠে, গভীর এবং হালকা কণ্ঠে তিনি উত্তর দিলেন। হিজ আনসার ফিল্ড মি উইথ হিজ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুসিয়াজম, তার উত্তর আমার ভিতরে ভরে দিল একটি অদ্ভুত শক্তি এবং আগ্রহ। বাবা বললেন whenever human beings find themselves alone, যখনই লোকেরা নিজেকে একাকী বোধ করে, নিজেকে একাকী খুঁজে পায়, as a natural reaction, একটি স্বাভাবিক প্রতিক্রিয়া হিসেবে they start looking for company, তখন তারা সঙ্গতা খুঁজতে শুরু করে। whenever they are in trouble, যখনই তারা কষ্টে থাকে, they look for someone to help them, তখন তারা এমন কাউকে খুঁজে বেড়ায় যে যারা তাদেরকে সাহায্য করবে। whenever they reach an impasse, যখন তারা এমন একটা অবস্থায় চলে যায় যেটা হচ্ছে অনতিক্রম, যেটাকে অতিক্রম করা সম্ভব না, ইম্পাস যেটা অনতিক্রম একটা পর্যায়ে যখন তারা চলে যায়, they look to someone to show them the way out, তখন তারা এমন একজনকে খুঁজে বেড়ায় যে তাদেরকে যে আছে পথ দেখাবে। every recurrent anguish, প্রত্যেকটাই বারংবার যে ক্ষোভ তাদের মনে চলে আসে, লঙ্গিং বা আশা আকাঙ্ক্ষাগুলি, and desire মানেও আশা আকাঙ্ক্ষা, finds its own special helper, এটা এই আশা এগুলি
নিজের মতো করে তার সাহায্যকারী খুঁজে নেয়। ফর দ্য পিপল হু কাম টু মি ইন ডিস্ট্রেস, যেসব লোকেরা হতাশায় আমার কাছে আসে, আই এম বাট এ গো বিটুইন ইন দেয়ার এফোর্ট, আমি যে আছে তাদের মাঝামাঝি প্রচেষ্টা চালাই। গো বিটুইন, তাদের মাঝামাঝি প্রচেষ্টা চালাই, ইন দেয়ার এফোর্ট, গো বিটুইন ইন দেয়ার এফোর্ট, তাদের প্রচেষ্টার মাঝামাঝি আমি মাঝামাঝি প্রচেষ্টা চালাই, টু প্রপিটিয়েট মানে দমন করার জন্য, ডেমনিক ফোর্সের শয়তানি শক্তিগুলিকে, উইথ প্রেয়ার্স অ্যান্ড অফারিংস, প্রার্থনাগুলির মধ্যে দিয়ে। দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ এট অল, এই পদক্ষেপটা একেবারেই সঠিক না, অ্যান্ড শুড নেভার বি ফলোড, আর এটা কখনো অনুসরণ করাটাও উচিত না। ওয়ান মাস্ট আন্ডারস্ট্যান্ড দি ডিফারেন্স বিটুইন এ fear ridden vision of destiny and the vision that enables us to seek the enemy of fulfillment within ourselves. একজনকে বোঝা উচিত, দ্য ডিফারেন্স মানে পার্থক্যটা, বিটুইন এ ফিয়ার রিডেন ভিশন অফ ডেস্টিনি মানে ভয়গ্রস্ত পরিণতি নিয়ে তার দর্শনটা, অ্যান্ড দ্য ভিশন দ্যাট এনাবলস আস টু সিক দ্য এনিমি অফ ফুলফিলমেন্ট উইদিন আওয়ারসেলফ, এবং সেই দর্শনটা যেটি আমাদেরকে সামর্থ্যবান করে তোলে, টু সিক দ্য এনিমি অফ ফুলফিলমেন্ট, এই প্রাপ্তির যে শত্রুটাকে সন্ধান করতে গিয়ে উইদিন আওয়ারসেলফ, আমাদের মধ্যে। এই দুটোর মধ্যে যে পার্থক্যটা কোথায় সেটা একজনকে বোঝা উচিত। আই রিমেম্বার মাই ফাদার, আমার স্মরণ হয় আমার বাবা, স্টার্টিং হিজ ডে, তার দিন শুরু করতেন এট 4 AM, সকাল 4টায়, বাই রিডিং দি নামাজ বিফোর ডন, ভোর হওয়ার আগে নামাজ পড়ে। আমার বাবা যে নিত্য রুটিন ছিল সেটা ছিল প্রত্যেকদিন তিনি ভোর 4টায় দিন শুরু করতেন নামাজ পড়ে, ভোর হওয়ার আগে, বিফোর ডন, ভোর হওয়ার আগে তিনি 4টায় ঘুম থেকে উঠতেন এবং নামাজ পড়ে তার দিনটা শুরু করতেন। আফটার দি নামাজ পড়ার পর হি ইউজ টু ওয়াক ডাউন টু এ স্মল কোকোনাট গ্রোভ, তিনি যে আছেন তার ছোট নারকেল বাগানে তিনি পায়ে হেঁটে যেতেন। উই ওন্ড, যেই নারকেল বাগানটার মালিকানা ছিল আমাদের। অ্যাবাউট 4 miles ফ্রম আওয়ার হোম, আমাদের বাড়ি থেকে কেবল প্রায় 4 মাইলের দূরত্ব হবে, সেই 4 মাইল তিনি হেঁটে যেতেন নামাজ পড়ার পর। হি উড রিটার্ন উইথ অ্যাবাউট এ ডজন কোকোনাটস টাইড টুগেদার থ্রোন ওভার হিজ শোল্ডার, তিনি ফিরে আসতেন অ্যাবাউট এ ডজন কোকোনাটস, 12টি, এই ডজন আমরা জানি 12টি, 1 দর্জন কোকোনাটস নিয়ে তিনি ফিরে আসতেন, টাইড টুগেদার, যেই নারকেলগুলো একসাথে বাঁধা থাকতো, থ্রোন ওভার হিজ শোল্ডার, তার কাঁধের উপর ঝুলন্ত অবস্থায়। অ্যান্ড অনলি দেন উড হি হ্যাভ হিজ ব্রেকফাস্ট, তারপরেই কেবলমাত্র তিনি তার সকালের খাবার খেতেন। দিস রিমেইন্ড হিজ রুটিন, এটা রয়ে গেছিল উনার রুটিন, ইভেন when he was in his late 60s, এমনকি 60 গিয়েও এই রুটিনটা তার রয়ে গিয়েছিল, তিনি এই রুটিনটাকে অনুসরণ করেছিলেন, 60 গিয়েও এই রুটিনটি তিনি অনুসরণ করেছিলেন। I have throughout my life, আমি সারা জীবন জুড়ে tried to emulate my father in my own world of science and technology, আমার নিজের বিজ্ঞান এবং প্রযুক্তিবিদ্যার জগতে আমার বাবাকে অনুসরণ করার আমি চেষ্টা করেছি, আমি সারাটা জীবন জুড়ে। I have endeavored to understand, আমি চেষ্টা চালিয়েছি to understand the fundamental truth, মৌলিক সত্যগুলিকে বুঝে ওঠার জন্য, revealed to me বাই মাই ফাদার, যেই সব মৌলিক সত্যগুলি আমার বাবার দ্বারা আমার কাছে উন্মোচিত করা হয়েছিল, সেই সব মৌলিক সত্যগুলিকে বুঝে ওঠার জন্য আমি চেষ্টা করেছি সারা জীবন জুড়ে। অ্যান্ড ফিল কনভিন্সড, এবং বিশ্বস্ত অনুভব করেছি, দ্যাট দেয়ার এক্সিস্টস এ ডিভাইন পাওয়ার, যে বিশ্বস্ততা অনুভব করেছি যে একটি ঐশ্বরিক শক্তি অস্তিত্ব রক্ষা করে আছে, একটি ঐশ্বরিক শক্তি, দ্যাট ক্যান লিফট ওয়ান, যেই ঐশ্বরিক শক্তিটি যে আছে একজনকে ঊর্ধ্বে নিয়ে যেতে পারে, ফ্রম কনফিউশন, মিজারি, মেলাঙ্কলি অ্যান্ড ফেলুর, মানুষের জীবনে এইসব যে অভিজ্ঞতা যে আছে, কনফিউশন সন্দেহ, মিজারি মানে কষ্ট, মেলাঙ্কলি মানে যন্ত্রণা বেদনা, অ্যান্ড ফেলুর মানে হচ্ছে ব্যর্থতা, এগুলোর ঊর্ধ্বে নিয়ে যেতে পারে সেই ঐশ্বরিক শক্তিটি যেটি আমাদের মধ্যে অস্তিত্ব রক্ষা করে আছে, অ্যান্ড গাইড ওয়ান টু ওয়ানস ট্রু প্লেস, এবং একজনকে গাইড করতে পারে তার সঠিক জায়গাটিতে নিয়ে গিয়ে। অ্যান্ড ওয়ান্স অ্যান ইন্ডিভিজুয়াল সেভিয়ার্স হিজ ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল বন্ড, আর যখন একজন ব্যক্তি পৃথক হয়ে যায়, আলাদা হয়ে যায় তার আবেগজনিত এবং শরীরজনিত বাঁধন থেকে, হি ইজ অন দ্য রোড টু ফ্রিডম, তখন সে স্বাধীনতার পথে চলে আসে, হ্যাপিনেস আনন্দের পথে চলে আসে, অ্যান্ড পিস অফ মাইন্ড, এবং মানসিক শান্তির পথে চলে আসে।
আশা করি তোমরা আজকের ভিডিওটি আত্মসাৎ করতে পেরেছো। ভিডিওটি আমি নিজের দিক দিয়ে চেষ্টা রেখেছি ভিডিওটি মধ্যে আলোচনা করার সময় প্রত্যেকটা লাইন এবং শব্দকে তুলে ধরার জন্য বাংলায় তার অর্থগুলি। তবু যদি তোমরা ভিডিওটি বুঝতে না পারো কোনো জায়গায়, তোমরা আবার রিপিট ভিডিওটি দেখে নিও, সেই জায়গাটি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে আশা রাখি, কারণ আমি প্রত্যেকটা লাইনের বাংলা আলোচনা করেছি। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা ভিডিওটি সাবস্ক্রাইব করে নিও পরবর্তী এই ধরনের আরো ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য, যাতে তোমরা যখনই আমি আপলোড করব যে কোনো ভিডিও তোমার সাথে সাথেই সেই নোটিফিকেশনটা তোমাদের কাছে চলে আসবে আর তোমরা জানতে পারবে। আমি এই পাঠের উপরে আমার পরবর্তী ভিডিওটিতে এই পাঠের উপরে আমি এই বছরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব এবং প্রশ্নগুলি আমি ভিডিওর মধ্যে দিয়ে দিব। ঠিক আছে, ভিডিওটি ভালো দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ, এবং যদি সম্ভব হয় তোমরা ভিডিওটি সাবস্ক্রাইব করো, কারণ যদি সাবস্ক্রাইব করে নাও তোমরা লাভান্বিত হবে আমার পরের ভিডিও লেকচারগুলির দ্বারা। ঠিক আছে, ধন্যবাদ।